তোমার এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণারও বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। হায় রে আমি অভাগিনী, পিপাসায় কাতর। ঈদের সময় আসলে কি করা হয় বেসিক্যালি? এবারকার ঈদটা মনে হয় খুব কন্টিনিউ, খুব ভালো যাওয়ার কথা না, কারণ আমি আমেরিকা চলে যাচ্ছি 1-1.5 মাসের জন্য কনসার্টে। সো ওরা একাই থাকবে এই কয়েকদিন। তো কাজেই খুব একটা মনে হয়, আমার ছেলে তো এখনই মন খারাপ। আর নর্মালি ঈদে আমাদের অনেক মজা হয়, আমরা চিটাগং যাই ঈদ করতে। এবারই যাইনি, এবারই ঈদ করতে যাইনি, এবার ঢাকায় আছি। আর সাধারণত ঈদে খুব মজা হয়, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, বাচ্চারা, আমরা সবাই চিটাগং, আমাদের জয়েন্ট ফ্যামিলি, নিচে মামারা থাকে, তো একসাথে মানে একসাথে পুরো সবাই মিলে। আবার আমার আরেক মামা শ্বশুর দাউদকান্দিতে থাকে, উনি আসে, তো দেখা যায় সবাই একসাথে, এত মজা হয়। মানে ঈদের তখনই আমাদের 4-5টা দিন, ওই 4-5 দিনই ঈদ থাকে। আর আমাদের সবচেয়ে বেশি ফোকাস হয় মানে খাবার, মানে মাথা নষ্ট করে আমার ফেলে। ফ্যামিলিতে যেটা হলো, আমার ফ্যামিলিতে সবাই হলো মিউজিশিয়ান এন্ড সিঙ্গার। আমার মামারা সবাই মিউজিশিয়ান, আমার আম্মা কিন্তু এখনো গান করেন, রেডিও টেলিভিশনের রেগুলার আর্টিস্ট। আমার বোন সিঙ্গার, আমার মামারা মিউজিশিয়ান, মামা একজন সিঙ্গার। তো আমরা যখন বসি প্রতিদিন সন্ধ্যার পর একটা গানের আসর বসে পারিবারিক, সবাই গান করে, হ্যাঁ সবাই গান করে, সবাই হইচই আনন্দ হইচই। আমার নানাও মিউজিক ডিরেক্টর ছিলেন, সিঙ্গার ছিলেন। তো যার কারণে আমাদের মানে সন্ধ্যাটা মানে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে আমাদের আত্মীয় স্বজন, ওদের বাসার মানুষজন, দেখা যাচ্ছে ওর বন্ধু বান্ধবরা, ইনফ্যাক্ট সবাই চলে আসে। ভাই কবে আসছেন, চলেন কবে বসবো আমরা আড্ডা দিতে। তো মানে এইরকম একটা হই রই ব্যাপার থাকে। তো মানে ঈদটা খুব মানে খুব মজা কাটে আলহামদুলিল্লাহ আমাদের। আচ্ছা, তাহলে আমাদের এই এপিসোডটা যখন অন এয়ার হবে তখন কিন্তু তাহলে ভাইয়া ততক্ষণে ইউএসএ তে থাকবেন। তাহলে ভাবি এই এপিসোডটা কিন্তু আপনার জন্য অনেক স্পেশাল। ভাইয়া আপনার পাশে নেই, কিন্তু আপনার ঈদের মৌসুম চলছে, কিন্তু আপনি ভাইয়ার সাথে মানে টেলিভিশনে আছেন। এটা কিন্তু স্পেশাল, এটা আমার জন্য স্পেশাল থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার তো মানে ওইটাই ইয়ে হয়ে গেছিল। যাই আচ্ছা, এবার একটু ভাইয়া আপনার মিউজিকের শুরুটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, যে আপনার তো ব্যাকগ্রাউন্ড, মিউজিকের ব্যাকগ্রাউন্ড, আপনার বোন গান করছেন, আপনার বন্ধুর সাথে আপনার বোনের বিয়ে হয়েছে, তারাও মিউজিক করছেন, এবং আপনি নিজে করছেন, আপনার আম্মু করছেন মিউজিক। সো আসলে মিউজিকের সাথে আপনার সম্পর্কটা তো আসলে রক্তের আমার মনে হচ্ছে। মানে যেটা হচ্ছে, আমার মিউজিকটা হলো আমার একটা পারিবারিক মানে শিক্ষা। আমার নানা মিউজিক ডিরেক্টর ছিলেন, মারা গেছেন, সিঙ্গারও ছিলেন। তো ওনার হাতে ধরেই আসলে আমার গানে ঢোকা। আমার মামারা মিউজিশিয়ান, আম্মা এখনও গান করেন টেলিভিশন রেডিওতে, আমার বোনও টিভি রেডিওতে গান করেন। আমার মামারা সব বেসিক্যালি একদম ছোটোবেলা থেকেই আমার বাসায় ছিল যে লেখাপড়ার মিউজিক দুইটা পাশাপাশি চলবে, মানে দুইটাই প্রায়োরিটাইজড, মানে সেম। তো মিউজিক স্পেশালি করব এই জিনিসটা ভাবার কোনো অপশনই ছিল না আমার। আমি এদিকে দেখা যাচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছি, দেন MBA করেছি, এটাও শেষ করে মানে যতটুকু দরকার করেছি। আবার এদিকে মিউজিক্যালি, তো এখন পাচ্ছই তুমি আমাকে মিউজিক্যালি পাচ্ছ। তো এই দুইটাই প্যারালালি ছিল আমার। তো যেটা হচ্ছে যে আসলে নতুন করি ছোটবেলায় গোল্ড মেডেল পেয়েছি। আবার তারপরে তোমার বিভিন্ন কম্পিটিশন, তার মাঝখানে একটা কম্পিটিশন হয়েছিল, স্টার সার্চ একটা কম্পিটিশন হয়েছে, ওখানে আমি চট্টগ্রামের বেস্ট ভোকালিস্ট হয়েছিলাম। আবার ধরো পরে তো ক্লোজ আপ ওয়ান, দেন ক্লোজ আপ ওয়ানের পরে তো আবার লাইফটা চেঞ্জ হয়ে গেল, অনেকটাই ভিন্ন হয়ে গেল, তখনকার বিষয়টা আলাদা। তো এইভাবেই আসলে আমার আস্তে আস্তে শুরু ছোটবেলা। আচ্ছা ভাইয়া, এই যে ধরেন রিয়েলিটি শোর মাধ্যমে ট্যালেন্ট উঠে আসা, যে এখন কি আপনার মনে হয় যে এখনও যে রিয়েলিটি শোগুলো হচ্ছে, শুধু মিউজিক না অন্যান্য সেক্টরে যে রিয়েলিটি শো হচ্ছে, আসলে কি আসলে ট্যালেন্ট এখন উঠে আসছে? একটা জিনিস আমি ফিল করি, সেটা হলো আমাদের জাস্ট গত 20 বছর আগেও আমাদের সমাজে শিল্প বা সংস্কৃতি নিয়ে প্রতিটা ফ্যামিলিতে যে চর্চাটা ছিল সেটা এখন একেবারেই নেই।
না থাকার কারণে দেখবা বই পড়ার টেন্ডেন্সি কমে গেছে মানুষের মধ্যে, মানুষের মাঝে ফালতু কথাবার্তা বলার টেন্ডেন্সিটা বেড়ে গেছে, মানুষের অফুরন্ত সময় যেটা ফেসবুকে নষ্ট করছে বা ইউটিউবে নষ্ট করছে। পার্সোনাল যে প্র্যাকটিস, আগে একটা সময় আমি দেখতাম প্রতিটা ঘরেই কেউ না কেউ কোনো না কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত। এখন কি করেন? আমি টিকটক করি। তো এটা কি কোনো পরিচয় হতে পারে? টিকটকে কি করেন আপনি? আরেকজনের গান, আরেকজনের অভিনয়ে আপনি দায়ে দেহি করে নাচতেছেন। তো এটা কি? এটা কোনো প্ল্যাটফর্ম? আমাকে কেউ খারাপভাবে নেবেন না, মানে বেসিক্যালি এটা বলতে আমি বাধ্য হচ্ছে এই কারণে যে আপনি যদি সত্যি সত্যি কোনো ট্যালেন্টেড মানুষ হয়ে থাকেন, আপনার যদি সত্যি সত্যি কোনো ট্যালেন্ট থাকে, তো সেটাকে আপনি চর্চা করে সামনে আনান, সমস্যা নাই। আপনি সিঙ্গার হতে পারেন, আপনি আর্টিস্ট হতে পারেন, আপনি গীতিকার, সুরকার, ডান্সার, অভিনেতা, অভিনেত্রী, সব কিছুই তো হতে পারেন আপনার মধ্যে ট্যালেন্টটা থাকলে। বাট যেটা হচ্ছে আমরা আসলে সেই প্রপার ওয়েতে না গিয়ে শর্টকাটে সেলিব্রিটি হওয়ার ইচ্ছায়, বা এখন অ্যাকচুয়ালি ট্রেন্ড ভাইরাল হওয়া, ভাইরাল ওয়ার্ডটা ইটসেলফ এ নেগেটিভ ওয়ার্ড। সো এখন আমি একটা নেগেটিভ সাম্রাজ্যের উপর দাঁড়িয়ে পজিটিভ কথা বললে তো হবে না। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে এই কারণে এই যে এই প্রশ্নটা এই জন্যই তোমাদের মাথায় আসে যে এখন কি ওরকম ট্যালেন্ট আছে? এখন ট্যালেন্ট কোত্থেকে থাকবে? কেউ তো প্র্যাকটিস করে না, কোনো কিছু শিখছে না, কোনো টিচারের কাছে যাচ্ছে না। সবার টিচারকে ওস্তাদ ইউটিউবে লেখান, মানে যখনই দরকার হয় ইউটিউব খুলে দেখে নিল। এইভাবেই যদি সব কিছু শেখা যেত তাহলে তো আর তো হইতোই, তাহলে তো দুনিয়া তো ওইভাবেই চলতো। তাই তো হচ্ছে এখন। তো আলটিমেটলি আমি জানি না কী হবে ভবিষ্যতে, তবে আমার মনে হয় সবার পারিবারিক শিক্ষার দিকটাতে আরেকটু নজর দেওয়া উচিত। মানে আমার ছেলে মেয়ে কী করছে, আমার ছেলে মেয়েকে কী শিক্ষা দিচ্ছি। কারণ ও যখনই ওর অফুরন্ত লেজার টাইম পাবে, তখন সেটা ওকে যদি আমি প্রপারলি গাইড না করি, ওটাও খারাপ কাজে ব্যবহার করবে। হয় রাস্তা মোড়ে গিয়ে আড্ডা দিবে, বা মাদকাসক্ত হবে, বা উল্টাপাল্টা কাজ করবে। তো তাকে রাদার দেন তাকে ইনভলভ করি, স্পোর্টসে ইনভলভ করি, তাকে কালচারাল সাইডে ইনভলভ করি, তাকে অন্য কোনো একটা কাজে ইনভলভ করি যেটা প্রোডাক্টিভ, যেটা ও নিজের। এই ধরনের মানুষরা কিন্তু যারা মানে আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে যুক্ত থাকে না, তাদের মধ্যে দেখবা ফ্রাস্ট্রেশন জিনিসটা খুব বেশি থাকে। বিকজ এত বেশি প্রেশারে থাকে আমাদের এখনকার মানুষরা, তারা স্ট্রেস রিলিফ করার জায়গা পায় না। আজকে আমি যদি কষ্টে থাকি, আমি করি একটা গিটার নিয়ে একটা গান গেয়ে দিলাম, চিৎকার করে গান গেয়ে ফেললাম, কাঁদতে কাঁদতে গান গেলাম, আমার মন হালকা হয়ে গেল। কি যে গীতিকার, সে মনে করে একটা ধুমায় একটা গান লিখে ফেলো বা একটা কবিতা লিখে ফেলো, তার মন হালকা হয়ে গেল। যে মনে করো একটা অভিনেতা অভিনেত্রী, সে কোনো একটা ক্যারেক্টারে ঢুকে এমনভাবে অভিনয় করলো, দেখবো অভিনয় করার পর সে হালকা হয়ে গেল। তো এইটা তো জেনারেল পিপল, যার মধ্যে এই ইয়াটা নাই, সে তো পারছে না এই জিনিসটা আউট করে, তখন এটা অন্যভাবে বের হয়। আমার মনে হয় প্রতিটা ফ্যামিলিতে এখন একটু জোর দেওয়া উচিত। ভাবির যখন মন খারাপ থাকে তখন ভাবি কি করেন? আমি গান গাই, ও গান গায়। আর আমার মন খারাপ থাকলে আমি রান্না করি। এটা হচ্ছে আপনার মানে মুড লাইট আপ করার হচ্ছে একটা ওয়ে। ওয়াও। আমার আবার রান্নাটা খুব ভালোবাসে সবাই, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, বাচ্চারা। তো দেখা যায় আমার যখন মুড বা আমার খারাপ লাগলে ও বুঝে, আবার ও আমাকে একটু বাইরে নিয়ে যায়, একটু আমরা ঘুরতে যাই, একটু হয়, একটু আড্ডা দিই। আমাদের অনেক ক্লোজ কিছু আছে, ফ্রেন্ড আছে, তো ওদের সাথে আড্ডা দেওয়া হয়। তো মেজরিটি টাইম দেখা যায় একটু রান্না টান্না করে আমরাই খাওয়া দাওয়া করি, মুডটা ভালো হয়ে যায়। আচ্ছা, এই যে মুড ভালো হয় যখন, তখন আসলে ভাইয়া কোন গানটা গায় বেশি? মানে উনার মুড যখন ভালো থাকে। মানে ওইটা কেন জিজ্ঞেস করতে জানো? মানে ও এখন আমাকে বলতে পারছে না ভাই আরেকটা গান গাবে। ও আসলে ভাই আপনি অনেক আন্ডারস্ট্যান্ডিং, প্লিজ মধুর করে গেয়ে ফেলো। এই যে ভাইয়া মানে ভাবি কিন্তু বললো যে মধুর করে গেয়ে ফেলো। ভাবি সত্যি করে বলেন তো, আপনাকে ভালোবেসে ভাইয়া কি বলে ডাকে? ভাবি বলতেই পারতেছে না, লজ্জায় বলতে না, হাসি না ডাকে, আমাকে রিনি বলেই ডাকে। না আমি শিওর অন্য কিছু বলে ডাকে। সত্যি করে বলে দেন না। আচ্ছা ভাইয়া আপনি ডেকে দেন না একটু? কি না, আমি মাঝে মধ্যে একটা বেশি আবেগী হলে এই বাবু দিকে আসো বলে ডাকি। আবার এই ডাক শুনে আবার আমার মেয়েও বলে এই বাবুর দিকে আসো, আমার ছেলেও বলে।
আবার আমার ছেলে আবার বলে, মা তুমি কি ছোট্ট বেবি, তোমাকে বাবা বাবু বলে রাখে? এটা কেমন কথা? মাঝে মাঝে আমরা যখন একটু আবেগী হয়ে ডেকে ফেলি তখন আমরাই ধরা খেয়ে যাই বাচ্চাদের সামনে। বাবু কেন, বাবুকে, বাবুকে, মেয়ে বলে বাবুকে, আমি বলছি হ্যাঁ তুমি। আরে তাহলে বিয়ের পরে তো সরি মানে বেবি হওয়ার পরে তো আসলে তাহলে লাভ লাইফের তাহলে 12টা বেজে যায় না, তখন লাভটা অন্যরকম হয় আসলে। তখন যখন বাচ্চা কাচ্চারা সহ একসঙ্গে থাকি, একসঙ্গে হইচই করি, সেটার আনন্দটা আসলে তুমি মা না হলে বুঝতে পারবে। রিয়েলিটি শোর মাধ্যমে আপনি লাইমলাইটে আসেন এবং এখন বাংলাদেশে যে কয়জন প্রমিনেন্ট কম্পোজার আছে, মিউজিশিয়ান আছেন, আপনি তাদের মধ্যে একজন। সো আপনি আসলে ওই সময়ের সাথে যদি এই সময়ের একটা তুলনা করেন, আসলে সেটা কেমন হবে? মানে কি মনে হয় যে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি আসলে কোথায় দাঁড়িয়ে আছে? ইন শর্টে যদি বলি, আসলে মিউজিশিয়ানরা যদি এক্সপিরিয়েন্সড হয় তাহলে তাদের মধ্যে থেকে বেটার জিনিস আসে, নাম্বার 1। নাম্বার 2 হলো ইদানিং যেটা হচ্ছে আমাদের অ্যানালগ টু ডিজিটাল ট্রানজিশন হচ্ছে। মানে ধরো 2000 সালেও যে জিনিসটা অনেকটা অ্যানালগ ছিল, সেটা কিন্তু গত 20 বছরে দেখো তুমি অনেকটাই ডিজিটালাইজ হচ্ছে। তো এখন পর্যন্ত কোনো কিছু স্টেবল হয়নি। সো ট্রানজিশন পিরিয়ডে তা খুব খারাপ যায়। একটা স্টেবল হয়ে গেলে তখন সেই জায়গায় ডেভেলপমেন্ট খুব কুইক হয়। তো এখনকার ডেভেলপমেন্টটা আসলে ধরো আজকে যেটা কিছুদিন আগেও যেটা ক্যাসেট ছিল সেখান থেকে সিডিতে আসলো, সিডি থেকে খুব কুইক মেমোরি কার্ডে চলে আসলো, মেমোরি কার্ড থেকে হঠাৎ করে নাই হয়ে অনলাইন আসা শুরু করলো, ইউটিউব বেসড হলো। এখন ধীরে 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 আরও ভবিষ্যতে কী কী আসবে ইউ নেভার নো। এখন সবাই মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। তো আলটিমেটলি প্ল্যাটফর্মে এত কুইকলি চেঞ্জ হচ্ছে, সো যেটা আমাদের যারা সৃষ্টিশীল মানুষ যারা কাজ করেন তাদের জন্য অ্যাডপ্ট করতে একটু কষ্ট হয়। যার কারণে যারা অ্যাডপ্ট করতে পারেন না তারা একটু পিছিয়ে যান, আর যারা অ্যাডপ্ট করে ফেলেন ওই টেকনোলজিটা তারা ফ্রন্টে থাকেন। তো এইটা একটা বড় বিষয়। তো আলটিমেটলি দিন শেষে ধরো যে কন্টেন্টটা তুমি দিচ্ছ সেই কন্টেন্টের পিউরিটি, যদি এটা গান হয় তাহলে ওটা সুর কথা সবসময় ইম্পর্টেন্ট। কারণ তুমি মিউজিক অ্যারেঞ্জমেন্ট যতই ভালো করো না কেন, তোমার সুর আর কথা যদি তোমাকে টাচ না করে তাহলে কিন্তু ওটা গান হিসেবে তোমার কাছে এস্টাবলিশমেন্ট পাবে না। এটা সবার ক্ষেত্রেই তাই। আর এখনকার কাজ যেটা হচ্ছে, এখন সবাই আমরা একটু ইলেকট্রো বেসড, মানে এখনকার ট্রেন্ডটা একটু হিপ হপ, একটু ইলেকট্রো মিউজিকের দিকে যাচ্ছে। তো সেইটাকে অ্যাডপ্ট করতে গিয়ে আমরা চেষ্টা করছি আপ্রাণ, অনেকে নতুনরা অনেকেই চেষ্টা করছে যে কিছু করার, হচ্ছে কিনা জানি না, বাট আলটিমেটলি দিন শেষে আমার যেটা মনে হয় আমরা বাঙালিরা সবাই কিন্তু খুব মেলো বেসড গান শুনতে পছন্দ করি। মিষ্টি গান, সুন্দর কথার গান আমাদের এখন পর্যন্ত নাড়া দেয়। আমার মনে হয় আমরা যদি টেকনোলজির সাথে আমাদের এই টেস্টটাকে ব্লেন্ড করতে পারি তাহলে কিন্তু দেখবা এরকমই ওরে নীল দরিয়ার মতো অসাধারণ গান এখনো হবে। কিন্তু ধরেন আপনি যখন গান শুনেছেন, আপনি যখন বড় হয়েছেন গান শুনতে শুনতে, যেই পরিবেশে আপনি বড় হয়েছেন সেখানে কিন্তু আসলে মানে অনলাইন বেস ছিল না তখন। তখন আপনি ক্যাসেট কিনে বা সিডিতে গানগুলো শুনেছেন। আপনিও যখন ক্যারিয়ার শুরু করেছেন তখনও এটা ছিল, অ্যালবাম আকারে হচ্ছে সিডিতে পাওয়া যেত। হ্যাঁ, কিন্তু এই যে এখন আপনার যে গান রিলিজ হচ্ছে এখন তো সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্ম। হ্যাঁ, সো এই যে এই ট্রানজিশনটা, এটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং আপনাদের জন্য এটাতে অ্যাডাপ্ট করাটা? এটা কিছুটা চ্যালেঞ্জিং বটেই, কারণ আগে ধরো আমরা যেটা করতাম যে 10টা গান বা 8টা গান করে তখন সেখান থেকে 1টা-2টা গান টার্গেট করে দেন মিউজিক ভিডিও হতো। অ্যালবামে 8টা গান থাকলো বা 10টা গান থাকলো, কিন্তু এখন যেটা হচ্ছে যেই একটা করবো ওই একটাই টার্গেটেড সং হতে হবে। তো সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেল না? মানে ধরো 6টা 7টা 8টা থেকে বেছে একটা গান নেওয়াটা ইজি, নাকি একটা গান ওইটাই শিওর শট হতে হবে ওটা কঠিন বেশি, তাই না? তো বিষয়টা তাই। এখন তোমাকে গান করতে হলে এখন শুধু গান করলে হয় না, গান করলে ভাবতে হয় গানের পিকচারাইজেশন কেমন হবে, ওইটা করতে কি খরচ বেশি হয়ে গেল নাকি, আর্টিস্ট কি বেয়ার করতে পারবে কিনা, প্রডিউসার কি করতে চাচ্ছে। কিন্তু এখন কি এই যে টাকা উঠে আসে? না, ওরকম ভাবে তো উঠে আসে না, সবার ক্ষেত্রে তো হয় না। এখনো আর্টিস্টরা ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে না অনেকে আমার মতো মাঝে মধ্যে। তো কিছু করার নাই, এখন প্রডিউসাররাও পিছিয়ে গেছেন, প্রডিউসার কেউ নেই। আর যেটা হচ্ছে যে আর্টিস্টদের ঘরেও টাকা খুব একটা ঢুকছে না। এখন আমাদের যারা লাইভ গান করতে পারেন তাদের একমাত্র ইনকাম সোর্স হলো স্টেজ, যারা লাইভ পারে গাইতে। তো স্টেজ থেকে যে ইনকামটা হয় সেটা দিয়ে আর্টিস্টরা চলে। আর অনলাইনে বা এই ধরনের রেকর্ডেড গানে খুব অল্প কিছু শিল্পী হয়তো বা
ক্লিক করে যান, তারা ইনকাম করছেন, বাকিরা তো এটা পারছে না। কিন্তু এই যে লাইভ পারফরমেন্সের কথা বলেন, আমরা তো এখন অনেক আর্টিস্টকে দেখি আসলে যে আমরা তাদের গান যখন শুনি ওই গান একরকম লাগে, কিন্তু যখন আমরা লাইভ পারফরমেন্স দেখি তখন আমরা আবার মেলাতে পারি না। সো এই বিষয়টাকে কিভাবে দেখেন? এইটা আসলে মানে অনেক একবার ওকে এরকম আমি আসলে এটা মানে সেই সব আর্টিস্ট আসলে খুব একটা বেশি টিকে থাকে বলে মনে হয় না। আলটিমেটলি যারা গান গাইতে পারে বা যারা লাইভ পারফর্ম করতে পারে, তারাই আমার কাছে মনে হয় তারা দে আর দ্য রিয়েল আর্টিস্ট। বিকজ তুমি টেকনোলজির সাহায্যে তুমি একবার, দুইবার, তিনবার হতে পারে, কিন্তু একটা সময় গিয়ে তুমি কিন্তু তোমার আটকে যাবে। মানে ইফ ইউ কান্ট সিং, বা তুমি যদি রিয়েলি গুড প্লেয়ার না হয়, গুড সিঙ্গার না হও, তাহলে তুমি কয়দিন টিকে থাকবে? মানুষ তো তোমাকে ফ্রন্টে চাইবে। আলটিমেটলি সিঙ্গারদেরকে তো মানুষ চায় যে আপনি সামনে আসেন, আমি আপনার গান শুনবো, এটাই তো আমার শ্রোতারা চায়। তো যার কারণে আমরা স্টেজে যাচ্ছি, দেশ বিদেশ ঘুরছি, কেন? এই কারণেই। তো আলটিমেটলি ওইসব আর্টিস্টদেরকে যখন কেউ স্টেজে পায় না, তখন তাদেরকে আস্তে 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 ভুলে যায়। আলটিমেটলি এটাই হয়। দেখা যাচ্ছে দেখবে অনেক হিট গান, কিন্তু ভালো গান গাইতে পারেন ওই আর্টিস্টটা ফিল্ডেই নেই। কিন্তু এমন অনেক আর্টিস্ট আছে যাদের কোনো গানই হিট নেই, কিন্তু তারা এখন পর্যন্ত দাপায় কাজ করে বেড়াচ্ছে, বিকজ দে ক্যান সিং। মানুষ আলটিমেটলি দিন শেষে তো শুনতে চায় যে আপনি গান গাইতে পারেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে ভাবি যখন রেডি হচ্ছিলেন তখন হচ্ছে আপনি গুনগুন করে একটা গান গাচ্ছিলেন, তুমি আমার মনের মানুষ। আপনার মনের মানুষ আপনার পাশে এসছে, মানে আপনার মনের মানুষ আপনার পাশে আছে, অনেক 12 বছর ধরে আপনার পাশে আছে। তো মনের মানুষকে পাশে বসিয়ে ওই গানটা একটু যদি আমাদের শোনাতেন। তোমার এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণারও বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। হায় রে আমি অভাগিনী, পিপাসায় কাতর। তুমি আমার জানে বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার জানে বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর। তুমি আমার জানে বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো ভাবি, আপনি তো ভাইয়াকে পর করবেন না, আশা করি ভাইয়া আপনাকে পর করবে না। তো এই শোতে আপনার যদি কিছু বলার থাকে ভাইয়াকে, প্লিজ ইউ ক্যান সে ইট আউট। শোর মাধ্যমে কি বলবো? শোর মাধ্যমে বলতে বললে হবে কি, আরো কিছু বলাই হবে না। ওকে আমি যা বলবো বাসায় গিয়ে বলবো। এটা ভালো। ভাইয়া, আপনার কিছু বলার আছে? আমি বললেই বা শুনি কই। আচ্ছা ঠিক আছে, ওকে বলার নাই। আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে ছোট করে বলতে চাই, আমাদের জন্য দোয়া করবেন যেন এখন আমরা যেভাবে আছি, আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছেন, যেন মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই থাকতে পারি। অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ভালো থাকবেন আপনারা।